এত বড় হয়ে গেলাম, কিন্তু মা বাবার আদর কি বুঝতে পারলাম না। মা বাবার আদর ভালোবাসায় কেমন ফিলিংস জানি না। ছোট থেকে একটা বুয়া মানে আন্টির কাছে বড় হয়েছি। ছোটবেলা আন্টি খাইয়ে দিত, অসুস্থ হলে আন্টি সেবা করত, আর মা বাবা শুধু টাকার পিছনে ছুটে বেড়াচ্ছে। আমাকে সময় দিত না। আমাকে সময় দেওয়ার তাদের কাছে সময় নেই, থাকবে কেমন করে? আব্বু তার বিজনেস নিয়ে ব্যস্ত, আর আম্মু তার কলেজের কাজ নিয়ে। আম্মু কলেজের প্রিন্সিপাল। কোনো কিছু চাওয়ার আগেই সব কিছুই পেয়ে যাই। চেয়ে নেওয়ার মধ্যে যে একটা আনন্দ আছে, সেই আনন্দ পাইনি। আগে খুব কষ্ট হতো, কিন্তু এখন এগুলোর সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। যাই, এখন কলেজে যাবার জন্য রেডি হয়নি। এতক্ষণ যে কথা বলছিল সে গল্পের নায়িকা, নাম নীলা। এবার অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। দেখতে অনেক সুন্দর এবং মিষ্টি, দুধে আলতা গায়ে রং। প্রতিদিন কত ছেলে তার পিছনে ঘুরে তার ঠিক নেই। অনেকগুলো প্রপোজ পেয়েছে, কিন্তু নীলা একটাও অ্যাকসেপ্ট করে নাই, কারণ তার কাউকে পছন্দ হয়নি। চলেন গল্পে ফেরা যাক। আজ গাড়ি নিয়ে যাব না, রিকশায় অথবা হেঁটে যাব। নীলা একটা পিঙ্ক কালারের জামা পরেছে আর একটা নীল রঙের ওড়না গলায়। ঠোঁট হালকা গোলাপি লিপস্টিক, চুলগুলো খোলা। দেখতে এখানে আসমান থেকে নেমে আসা পরীর মতো লাগছে। এখন যদি কোনো কবি নীলাকে দেখতো, তাহলে সেই কবি চোখ বন্ধ করে একটা কবিতা লিখে ফেলতো। কোনো সাহিত্যিক যদি দেখতো, তাহলে ওকে নিয়ে সাহিত্য বর্ণনা করা শুরু করে দিত। নীলা বই নিয়ে রুম থেকে বেরিয়ে এলো। আন্টি গেলাম। আচ্ছা জামা। আন্টির কাছ থেকে বিদায় নিয়ে বাসার বাইরে চলে এলাম। বাইরে এসে দেখি একটাও রিকশা নেই। মনটা একটু খারাপ হলো, তাই হাঁটতে লাগলাম। এখান থেকে কলেজ বেশি দূরে না, 10 মিনিট হাঁটলেই যাওয়া যাবে, তাই হাঁটতে লাগলাম। নীলা একটু হেঁটে যেতে পেছন থেকে একটা রিক্সাওয়ালা বলল, ম্যাম যাবেন নাকি? নীলা কারো কথা শুনে পিছনে ঘুরে তাকালো। ঘুরে তাকিয়ে দেখতে লাগলো এত সুন্দর ছেলে রিকশা চালাচ্ছে। নীলা ছেলেটার পা থেকে মাথা পর্যন্ত দেখতে লাগলো। ছেলেটা ময়লা জামা কাপড় পরে আছে। এই যে ম্যাম, যাবেন নাকি? ছেলেটার ডাকে নীলা বাস্তবে ফিরল। চলেন। কলেজে যাবেন মনে হয়। নীলা রিকশায় উঠে পড়লো। তারপর ছেলেটি রিকশা চালাতে লাগলো। কিছুক্ষণ পর কলেজের কাছে চলে এলো। নীলা নেমে গেল। কত টাকা? 20 টাকা ম্যাম। নীলা একটা 50 টাকার নোট দিয়ে বলল, এই নাও। ম্যাম এখানে দাঁড়ান, আমি টাকাটা ভাঙিয়ে নিয়ে আসি। না, এই টাকা আপনার কাছে রেখে দিন। না ম্যাম, আমার যেটা পাও না সেটা নিব, এর থেকে বেশি নিব না। আরে রাখেন তো। না ম্যাম। তখন ওই পাশ থেকে হৃদয় বলল, এ হচ্ছে হৃদয়, নীলার 1 ক্লাস সিনিয়র, মানে অনার্স তৃতীয় বর্ষ, ফার্স্ট বয়। দেখতে অনেক হ্যান্ডসাম, নীলাকে পছন্দ করে। কিছু হয়নি, তুমি যেতে পারো। আর আপনি টাকাটা রেখে দিন, অন্যদিন না হয় আপনার রিকশায় উঠে শোধ করে নিব। জি। ছেলেটা চলে গেল। নীলা কলেজের ভিতর চলে গেল। হয়তো মনে মনে গালি দিচ্ছেন যে এতক্ষণ থেকে নায়কের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি না বলে। গল্পের সাথে থাকুন, নায়ককে পেয়ে যাবেন। কিরে, তোরা কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। কিরে মিম, তোকে চিন্তিত মনে হচ্ছে? কেন? রাতে অনেকবার ফোন দিয়েছিল, কিন্তু অনেক দেরি করে রিসিভ করেছি বলে। ঠিক হয়ে যাবে। নীলা, মিম, রূপা, এরা 3 জন বেস্ট ফ্রেন্ড। আজ গাড়ি নিয়ে আসি নাই, রিকশায় আসার ইচ্ছা হলো, তাই ইচ্ছা পূরণ করার জন্য রিকশায় এলাম। খুব ভালো তো। ওরা আড্ডা দিতে লাগলো। এরপর নীলা একটা ছেলেকে দেখে বলল, এই দাঁড়ান। নীলার কথা শুনে ছেলেটি দাঁড়ালো। এখানে এসো। ছেলেটা নীলার কাছে গিয়ে বলল, জি ম্যাম, বলেন। আমি কি তোমার কলেজের শিক্ষিকা? ছেলেটা নীলার দিকে তাকিয়ে বলল, মনে হচ্ছে না। তাহলে ম্যাম কেন বললেন? আর আপনি এখানে যে? কেন, আসতে পারি না বুঝি? তুই চুপ। পারেন, কিন্তু এখানে কোন কাজে আসছেন নাকি? আমি এখানে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছি। তাহলে তো তুমি আমার জুনিয়র। বুঝলাম না। আমি তোমার 1 ক্লাস সিনিয়র। ও আচ্ছা আপু, আমি চাই। দাঁড়াও, এত তাড়া কিসের? গার্লফ্রেন্ড আছে নাকি?
আমার মতো রিক্সা চালকের সাথে কে প্রেম করে? জি। তুমি রিক্সা চালাও। কোনো আপত্তি জানেন না? জি। কেন, আপনি জানেন না? আমার তো মনে হয় এই কলেজে সবাই জানে বিষয়টা। রিক্সা চালায় আর ভাব দেখে মনে হয় কি বাবা করে, কত বড় লোকের ছেলে, কত টাকা পয়সার মালিক। আপু, একটা কথা বলি, কিছু মনে করবেন না। আপনাদের মতো মানুষের জন্য না আজ আমাদের দেশ পিছিয়ে আছে। যদি কোনো মানুষ কোনো ছোট কাজ করে তাহলে তাদের নিয়ে উপহাস করেন, তাদের নিয়ে মজা করেন। জানেন, তাদের তখন খুব কষ্ট হয়, কিন্তু পেটের দায়ে তাদের কাজ করতেই হয়। এই যে আমাকে অপমান করলেন, আমার অনেক কষ্ট হচ্ছিল, অনেক খারাপ লাগছিল, কিন্তু এখন অনেকটা সহ্য হয়ে গেছে, তাই আর তেমন খারাপ লাগে না। আপনাদের মানুষ একটাই সমস্যা, আপনারা নিচু শ্রেণীর মানুষদের দেখতে পারেন না। এটা ভালো না, তারা মানুষ, তাদের কষ্ট হয় এমন অপমানে। আপনারা টাকার অহংকারে ভুলে যান আমাদের মতো মানুষ আছে, তাই আপনারা দিনে 3 বার ভালো করে খেতে পারেন, না হলে না খেয়ে থাকতেন। আর আপনার মধ্যে মনে হয় সুশিক্ষা নেই, থাকলে এমন কথা বলতে পারতেন না। মনে হয় কাজী নজরুল ইসলামের লেখা প্রবন্ধ উপেক্ষিত শক্তির উদ্বোধন পড়েন নাই, পড়লে বলতে পারতেন না। একটা কথা মাথায় রাখবেন, কোনো কাজ ছোট না। সরি এত কথা বলার জন্য, সরি, আমি গেলাম, আমার ক্লাস আছে। ছেলেটা চলে গেল। নীলা শুধু ছেলেটার মুখের দিকে এক ধ্যানে তাকিয়েছিল, আর মিম মাথা নিচু করে রেখেছে। নীলা কি মনে করে মুচকে হেসে উঠল। কোথায় কি হলো, কখন? এগুলো বাদ দে। আর মিম, তুই মনে হয় ভালো মতো শিক্ষা পেয়েছিস। ছেলেটা আমার চোখ খুলে দিল। তার জন্য ওকে সরি এবং একটা ধন্যবাদ দিয়ে দিবি। চল, ক্লাসের সময় হয়ে এসেছে। তারপর 3 জন মিলে ক্লাসে চলে এলো। ছেলেটা একা বসে আছে, তার কোনো বন্ধু বান্ধব নেই। থাকবে কেমন করে? যে পোশাক আশাক থাকবে কেমন করে? যে পোশাক আশাক পরে আছে তার সাথে কেউ বন্ধুত্ব করতে চায় না, সবাই ছেলেটাকে নিয়ে হাসাহাসি করছে। এইদিকে ছেলেটার কোনো খেয়াল নেই, সে নিজের মতো বসে আছে। কিছুক্ষণ পর ক্লাসে স্যার এলেন। স্যার এসে ক্লাস করতে লাগলেন। একসময় মীরা ছেলেটাকে রাগানোর জন্য বলল, স্যার, আমাদের ক্লাসে একজন রিক্সা চালক আছে, চাইলে আপনি তার রিক্সায় ঘোরাঘুরি করতে পারেন। স্যারের এমন ধমক শুনে মীরা চুপ হয়ে গেল। স্যার ক্লাস করে চলে গেলেন। মীরা দেখতে অনেক সুন্দর, কিন্তু অনেক অহংকারী। অহংকারের কারণে তার পা মাটিতে পড়ে না। একে একে ক্লাস শেষ হলো। ছেলেটা ক্লাস শেষ করে কলেজের বাইরে আসলো। এসে ব্যাগ, বই, খাতা রাখলো। তারপর ব্যাগ থেকে একটা শার্ট বের করে একটা পাশে থাকা দোকানের আড়ালে গিয়ে পরে থাকা শার্ট চেঞ্জ করে ব্যাগ থেকে নিয়ে আসার শার্টটা পরে নিল। কারণ ছেলেটার ওই একটা মাত্র ভালো শার্ট। ছেলেটা আবার কলেজের সামনে এসে রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে। তখন নীলা কোথা থেকে এসে বলল, চলো যাওয়া যাক। জি ম্যাম। ম্যাম বলো কেন? আপনারা বড়লোক মানুষ, না বললে আবার আপনাদের ইগোতে আঘাত লাগে। নীলা রিক্সায় উঠে পড়ল। চলো বরং যেতে যেতে কথা বলি। জি। ছেলেটা তার আপন গতিতে চলতে লাগলো। সবাই এক না, বুঝলা? জি। তোমার নাম কি জানতে পারি? নীল। খুব সুন্দর নাম তো। আমার নাম জানতে চাইলে না যে? প্রয়োজন মনে করলাম তাই। ও, তুমি রিক্সা চালাও কেন? সেভাবে বলিনি। কারো কারো মাথার উপর ছাদ আছে, তাই কেউ কেউ কাজ করে না, কিন্তু আমাদের মতো অনেকে আছে যাদের মাথার উপর ছাদ নেই, তাই আমাদের মতো অনেক কাজ করতে হয়। বুঝলাম না। বাবা নামক ছাদটা আমার মাথার উপর নেই, তাই আমাদের ছেড়ে না ফেরা দেশে অনেক আগে চলে গেছে। আর রিক্সায় এই জন্য চালাই, এটা আমার বাবার শেষ স্মৃতি। আমাকে এটা চালাতে অনেক ভালো লাগে। সরি। ইটস ওকে। তোমার বাসায় কে কে আছে? আমি, আমার মা আর একটা ছোট বোন। আপনারা বাসার সামনে চলে এসেছি। ও। নীলা রিক্সা থেকে নেমে গেল। টাকা বের করে বলল, এই নাও তোমার টাকা। সকালের টাকা শোধ হয়নি, বরং আপনি আমার কাছে আরো 10 টাকা পাবেন। আরে রাখো তো। না ম্যাম, থাক, আমি আপনার কাছে ঋণী হয়ে থাকতে চাই না। আমার কাছে আবার কিসের ঋণী হয়ে থাকবা? এই তো সকালে 50 টাকা দিয়েছেন, তাই এখনো শোধ হয়নি, আর আপনি আবার আমাকে টাকা দিচ্ছেন।
ঠিক আছে, নেওয়া লাগবে না। আগামীকাল থেকে প্রতিদিন আমাকে নিয়ে যাবা আর আসবা না, কেমন? পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? টাকা নিয়ে ঝামেলা করতে পারবেন না, যা ভাড়া লাগবে তা দিতে হবে কিন্তু। ঠিক আছে, কিন্তু আগামীকাল থেকে প্রতিদিন আমাকে নিতে আসবে। জি ম্যাম, আমি চাই তাহলে। নীলা কোনো কথা না বলার সুযোগ দিয়ে নীল রিক্সা চালিয়ে চলে গেল। নীলা যতক্ষণ নীলের রিক্সা দেখা যাচ্ছিল ততক্ষণ তাকিয়েছিল। নীলার মুখে মুচকি হাসি ফুটে উঠল। সে কেন হাসলো সে নিজেও বুঝতে পারল না। তারপর বাসার ভেতরে চলে এলো। আন্টি, আন্টি, কোথায় তুমি? এই তো আমি রান্নাঘরে। নীলা রান্নাঘরে গিয়ে আন্টিকে জড়িয়ে ধরল। কি রে মা, তোর আবার কি হলো? মনে হচ্ছে অনেক খুশি খুশি লাগছে। আন্টি, অনেক। কেন রে মা? জানি না আন্টি, কিন্তু খুব খুশি লাগছে। কেন লাগছে আমি নিজেও জানি না। কারোর প্রেমে পড়লি নাকি? এ কথা বলেই নীলা ওর আন্টিকে ছেড়ে ওর রুমে চলে গেল। নীল সাইমার স্কুলের সামনে এসে দাঁড়ালো ওকে নিয়ে যাওয়ার জন্য। সাইমা হচ্ছে নীলের ছোট বোন। নীল দাঁড়িয়ে আছে, তখনই সাইমার স্কুল ছুটির ঘন্টা পড়ল। একটু পর সাইমা এসে বলল, চল। নীল রিক্সা চালাতে লাগলো। নীল পিছনে ঘুরে দেখলো সাইমা ফুচকাওয়ালার দিকে তাকিয়ে আছে, কিন্তু ওর ভাইয়াকে কিছু বলছে না। সাইমা জানে ওর ভাইয়ের কাছে বেশি টাকা নেই, আর যা টাকা আছে হয়তো তাদের আজকের খাওয়ার জন্য চাল ডাল কিনতে হবে। নীল ব্যাপারটা বুঝতে পারি ফুচকাওয়ালার কাছে গিয়ে রিক্সা থামালো। তুই ফুচকা খাবি তাই বলিস নাই, কিন্তু তোরে দেখলাম তুই ফুচকাওয়ালার দিকে তাকিয়েছিলি। এমনি কি কেউ তাকিয়ে থাকি? তুই ফুচকা খাবি তারপর যাবো। মিথ্যা বলিস কেন? সত্যি তো? না, রাগ করিস কেন? আচ্ছা চল। সাইমা মিথ্যে বলল। ওর খুব ইচ্ছে করছিল ফুচকা খেতে, কিন্তু খেতে পারলো না, কারণ সব ইচ্ছা পূরণ হয় না, বিশেষ করে গরিবদের। নীল আর সাইমা বাসায় চলে এলো। নীল গোসল করে নামাজ পড়ে এসে বলল, মা খেতে দাও। বস, দিচ্ছি। নীল মেঝেতে একটি মাদুর পাতা আছে, সেখানে বসে পড়ল। মা, সাইমা কোথায়? মনে হয় ওর রুমে আছে। ও খাবে না? ডাক দাও। সাইমা, সাইমা। মায়ের ডাক শুনে সাইমা এলো। তোর খিদে পায়নি? তোর খিদে পায়নি? তাহলে এখানে এসে বস। সাইমা নীলের পাশে বসে পড়ল। দুইটা প্লেট কেন? আরেকটা কোথায়? আর একটা কি করবি? কি করব মানে? তুমি খাবে না? একটু পরে। না, তোমাকে এক্ষুনি খেতে হবে। তোমাকে বলি নাই যেন তুমি আমাদের সাথে খাও। আর তুমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথা অমান্য করছো কেন? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন নাই? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে নাই তোমরা তোমাদের সপরিবারে একসাথে খেতে বসবা, যেন কেউ না খেয়ে থাকে খাবার নেই বলে। যেন কেউ না খেয়ে থাকে খাবার নেই বলে। তাই তোমার একসাথে খেতে বসবা, যেন ভাগাভাগি করে খাও, তাহলে সবাই সমান সমান খেতে পারবে, আর কেউ না খেয়েও থাকবে না। হয়তো লেখালেখিতে উল্টাপাল্টা হতে পারে, কিন্তু হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিকই বলেছেন। আবার কথা না বিশ্বাস হলে কোনো আলেমের কাছ থেকে জেনে নিতে পারে। আচ্ছা, যাচ্ছি। নীলের কথা শুনে ওর মা আরেকটা প্লেট আনতে গেল। তারপর তারা একসাথে খাওয়া দাওয়া শেষ করলো। নীল কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আবার রিক্সা নিয়ে বের হয়ে গেল। বিকেলে ছাদে বসে বসে নীলা বই পড়ছে। হঠাৎ ফিক করে হেসে উঠল। ও নিজেকে নিজেই প্রশ্ন করলো, কিন্তু উত্তর খুঁজে পেল না। সন্ধ্যার আগে নীল বাসায় ফিরল। তারপর নামাজ আদায় করে টিউশনি পড়াতে যাওয়ার জন্য বের হয়ে গেল। একটু পর নীল আর ছাত্রর বাসার সামনে এসে কলিং বেল চাপ দিল। একটু পরে ছাত্রর বাবা এসে দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? নীল, আলহামদুলিল্লাহ ভালো। নীল তারপর ওর ছাত্র রাজকে পড়াতে ওর রুমে চলে আসলো। নীলকে দেখে রাজ বলল, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। তুমি? না আঙ্কেল, বাড়িতে কাজ আছে। নীল, ডিনার করে যাও। না আঙ্কেল, বাড়িতে কাজ আছে। নীল চলে এলো। এসে নামাজ আদায় করে একবারে বাসার মধ্যে গেল। মিসেস রুবিয়ারা মানে নীলার মা বলল, খেতে আয়। সাইমা তাড়াতাড়ি আয়। আসছি। সাইমা এলো। তারপর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া শেষ করলো।
ভাইয়া একটা অঙ্ক বুঝতে পারছি না। বই খাতা নিয়ে আয়, বুঝিয়ে দিচ্ছি। হুম। সাইমা বই খাতা নিয়ে এলো। নীল পড়া বুঝিয়ে দিল। আর কোথাও সমস্যা আছে? না, আজকের মতো কোনো সমস্যা নেই। ওকে, যা পড়তে বস। আচ্ছা। নীলও তার রুমে গিয়ে পড়তে বসলো। নীল 12টা পর্যন্ত পড়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে নীল খাওয়া দাওয়া শেষ করে রিক্সা নিয়ে বের হয়ে গেল। তারপর 8টা 30 পর্যন্ত রিক্সা চালিয়ে বাসায় আসলো। তারপর কলেজে যাওয়ার জন্য রেডি হলো। সাইমা, তোর হলো? নাইমা রুম থেকে বের হতে হতে বলল, ভাইয়া হয়েছে, চলে যাওয়া যাক। মা গেলাম। আচ্ছা, সাবধানে যাস। হুম। নীল আর সাইমা বের হয়ে গেল। ওদের বাসা থেকে কলেজ যেতে নীলকে আধা ঘন্টা লাগে, আর সাইমাকে ওর স্কুলে যেতে 10 মিনিট লাগে। তাদের একদিকে স্কুল আর কলেজ হওয়ায় একসাথে যাওয়া আসা করে। নীলকে অনেক হেঁটে যেতে হবে, তাই রিক্সা নিয়ে যায়, তাড়াতাড়ি যেতে পারে। আর এটা ভেবেও নিয়ে যায় যদি কোনো ভাড়া পায় তাহলে কিছু টাকা হবে, যাকে বলে 1 ডেলে 2 পাখি। নাম চলে আসছি, নাম চলে আসছি। ভাইয়া। এই তারা, কি? এই নে 20 টাকা, কিছু কিনে খাবি। না ভাইয়া, আমার লাগবে না। আরে নে। না। নিতে বলছি না। হুম। এবার যা। তুমিও সাবধানে যাও। হুম। নীল রিক্সা চালাতে লাগলো। একটু যেতে একটা ছেলে বলল, এই যে রিক্সাওয়ালা, যাবেন? জি। কোথায় যাবেন? বাজার। ওঠেন। ছেলেটা উঠে পড়লো। কিছুক্ষণ পর বাজারে চলে এলো। ভাড়া কত টাকা? 50 টাকা। এই নাও। ছেলেটা একটি 500 টাকা নোট বের করে বলল, আমার কাছে ভাঙতি নেই, খুচরা থাকতে দেন। আমার কাছেও তো নেই। একটু দাঁড়ান, আমি ভাঙতি করে নিয়ে আসছি। ওকে। নীল একটা দোকানের কাছে গিয়ে বলল, আঙ্কেল, এই টাকাটা খুচরা করে দেন তো। খুচরা করে নিতে হলে কিছু খেতে হবে, তাহলে খুচরা করে দেব। না আঙ্কেল, আমি খেতে পারবো না। তাহলে হবে না। দেন না। বললাম না, হবে না। নীল অন্য দোকানে গিয়ে বলল, কিন্তু সেখানে একই কথা বলল। নীল আরো কয়েকটা দোকানে গেল, কিন্তু টাকাটা কেউ খুচরা করে দিল না। এই নিন, কেউ খুচরা করে দিল না। কেন? সবাই বলছে কিছু খেতে হবে, না হলে টাকা খুচরো করে দিবে না। কিছু খেয়ে নিতা। আমার গলা দিয়ে খাবার নামতো না। কেন? আপনার পোশাক দেখে মনে হচ্ছে আপনি অনেক বড় ঘরের সন্তান। আপনি বুঝবেন না। কেন বুঝবো না? বুঝিয়ে বললেই বুঝবো। এসব থাক, আপনার কাছে খুচরা থাকলে দেন, না হলে পরে কোনোদিন দেখা হলে দিয়ে দিন। দাঁড়াও, আমি খরচা করে আসছি। আচ্ছা যান। ছেলেটা দোকানে গেল। কি লাগবে স্যার? টাকাটা খরচা করে দেন তো। আচ্ছা দেন। দোকানি টাকাটা খুচরা করে দিল। তারপর নীলের কাছে গিয়ে বলল, এই নিন। জি। আমাকে তো যাওয়া মাত্রই খরচা করে দিল, কিন্তু আপনাকে দিল না কেন? আপনার পোশাক আশাক দেখে একটা জিনিস জানেন তো, কি? এই পৃথিবীতে টাকা আর পোশাক ছাড়া সম্মান পাওয়া যায় না। কে বলল? আপনি তার জ্বলন্ত প্রমাণ। ঠিক বলেছেন। আমি চাই। নীল চলে এলো। সত্যি আমাদের এই পৃথিবীতে টাকা পয়সা, ভালো পোশাক আশাক ছাড়া সম্মান ভালোবাসা খুবই দুষ্কর। যদিও টাকা ছাড়া বর্তমান মানে কোনো কিছু করা সম্ভব নয়। এই পৃথিবীতে 2টা জিনিস পাওয়া যায়, তবে সবার কাছে থেকে না। একটা হচ্ছে টাকা পয়সা ছাড়া সম্মান, আর আরেকটা হচ্ছে সুন্দর চেহারা ছাড়া ভালোবাসা। নীল পকেট থেকে তার ভাঙাচোরা ফোন বের করে দেখলো 9টা 25 বেজে গেছে। এই রে, আজ কলেজে যেতে দেরি হয়ে গেল। আচ্ছা, নীলা ম্যাম কি দাঁড়িয়ে আছে না চলে গেছে? মনে হয় চলে গেছে। এতক্ষণ কি আর দাঁড়িয়ে থাকবে নাকি? নীল একটু জোরে রিক্সা চালাতে লাগলো, কারণ ওর দেরি হয়ে যাচ্ছে। তাই নীল নীলাদের বাসার কাছে আসতে অনেক অবাক হলো, কারণ নীলা এখনো দাঁড়িয়ে আছে আর বারবার রাস্তার দিকে তাকাচ্ছে। নীলকে দেখতে পেয়ে নীলার মুখে কেন মুচকি হাসির রেখা ফুটে উঠলো। নীল এসে নীলার সামনে রিক্সা দাঁড় করালো। নীলা তাড়াতাড়ি উঠে পড়লো আর বলল, দেরি হয়ে গেল, তাড়াতাড়ি চলো। দেরি হয়ে গেল, তাড়াতাড়ি চলো। জি। আরেকটা রিক্সা, কোনো গাড়ি না যে চাইলে অনেক জোরে চালাতে পারবো। বুঝলাম, কিন্তু এত দেরি হলো যে? একটা প্যাসেঞ্জার নিয়ে আসছিলাম, তাই দেরি হয়ে গেছে। ও। আপনি কেন দাঁড়িয়েছিলেন? আপনি তো যেতে পারতেন। তোমার সাথে যাব তাই? কেন? আপনার তো দেরি হয়ে গেল। সমস্যা নেই। একটু পর কলেজে চলে এলো। নীলা নেমে চলে গেল, আর নীল রিক্সার সাইড করে পোশাক চেঞ্জ করে কলেজে প্রবেশ করলো।
নীল সোজা ক্লাসের দিকে হাঁটতে লাগলো। নীলাও চলে এসেছে। আসতে পারি স্যার? আচ্ছা বসো। জি। নীলা ক্লাসে গিয়ে রূপার পাশে গিয়ে বসলো। পরে বলছি, এখন ক্লাসে মনোযোগ দে। নীল ক্লাস রুমের সামনে গিয়ে বলল, আসতে পারি ম্যাম? ম্যাম, রিক্সাওয়ালারা কি করে তা তো জানেনি। বলে মীরা হাসতে শুরু করলো আর ক্লাসের বাকিরাও হাসতে লাগলো। জি ম্যাম। এতে নীল একটু কষ্ট পেল না, কারণ সে তো খারাপ কিছু করছে না, তাই। জি ম্যাম। নীল গিয়ে পিছনের সিটে বসে পড়লো। একে একে 2টা ক্লাস শেষ হলো। এখন নীলাদের কোনো ক্লাস নেই, ফাঁকা। নীলদের যে ক্লাস নেই সেই স্যার অসুস্থ, তাই আসেনি। নীলা, রূপা, মিম ক্লাস থেকে বের হয়ে কদম ফুলের গাছের নিচে গিয়ে বসলো। কি রে, তোর দেরি হলো কেন? আর বলিস না, বলদটা আসতে দেরি করে দিয়েছে, তাই দেরি হয়ে গেল। রূপা আর মিম একসাথে অবাক হয়ে বলল, বদল মানে? এটা আবার কি? আরে নীল। ওর জন্য কেন দেরি হলো শুনি? নীলের রিকশায় আসার জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে দেরি হয়ে গেছে, তাই আর ওই বলদটা আসতে দেরি করে দিয়েছে। তুমি দেরি আর কি? কাহিনীটা কি? কাহিনী আবার কি হলো? নীলের প্রেমে পড়লেন নাকি? সমস্যা নেই, দেখতে অনেক সুন্দর, বডিটা একবারে সালমান খানের মতো। আমার বয়ফ্রেন্ড না থাকলে আমি প্রপোজ করতাম। আমাদের গল্পের নায়িকার বডি মার্শাল দেখতে অসাধারণ। যদি ভালো পোশাক আর একটু উঁচু পরিবারের হতো তাহলে মেয়েদের লাইন পড়ে যেত। এখন গল্পে ফেরা যাক। কি যে বলিস না। এত সুন্দর সুন্দর বড় লোকের ছেলেদের প্রপোজাল ফিরিয়ে দিয়ে একটা রিক্সাওয়ালার প্রেম, তাও তোর জুনিয়রের। কেন, ওরা কি মানুষ না? ওদের কি ভালোবাসা যায় না? আর বড় লোকের বলছিস না, এরা শুধু টাকা পয়সা বুঝে, শুধু টাকার পিছনে ছুটে, যেমন আমার বাবা মাকে দেখ। দূর ছাই, আমি কি সেভাবে বললাম নাকি? তো আর নীলকে প্রথম দেখাতেই ভালো লেগেছে, যাকে বলে লাভ এট ফার্স্ট সাইট। ওর কথা ভাবতে ভালো লাগে, ওর কথা আগামীকাল থেকে কতবার ভেবেছি ঠিক নেই। এটা যদি ভালোবাসা হয় তাহলে নীলকে আমি ভালোবাসি। ট্রিট দে। কেন? কেন আবার তুই প্রেমে পড়েছিস তাই? এখনো শুরু করলাম না, যেদিন সত্যি প্রেম করতে পারবো, মানে ওর সাথে যদি প্রেম করতে পারি তাহলে পাবি। আর দেরি কেন, তাড়াতাড়ি বলে দে। না, এত তাড়াতাড়ি না, কিছুদিন যাক তারপর। তোর ইচ্ছে, কিন্তু পাখি আবার অন্য জায়গায় যেন চলে না যায়। আমি যেতে দিব না, ধরে রাখবো। ওরে ধরে রাখতে পারবি? তোর ভালোবাসা গ্রহণ করবে? জানি না, তবে ওকে পাওয়ার পুরো চেষ্টা করব। এমন তো কথা না, কাউকে ভালোবাসলে তাকে পেতেই হবে। সব ভালোবাসা পূর্ণতা পায় না, কিছু কিছু ভালোবাসা অপূর্ণতাই থেকে যায়। ওই যে দেখ, তোর ক্রাশ একা একা বসে আছে আর বইয়ে মুখ বুজে আছে। চল ওর সাথে কথা বলে আসি। চল তাহলে। 3জন মিলে নীলের কাছে গেল। হাই। নীলার কথা শুনে নীল উপরে মুখ তুলে দেখলো। এমন হাই হ্যালো না দিয়ে সালাম দিলে ভালো হতো। নীলের কথা শুনে নীল মুচকি হাসলো। রূপা নীলার কাছে, দোস্ত, আমি তোর মুচকি হাসিতে ফিদা হয়ে গেলাম। নজর দিবি না, না হলে রায়ানকে বলে দিব। বলা লাগবে না। এভাবে হাসলে যে। ক্লাসে আমার পাশে কেউ বসতে চায় না, আর আমার সাথে বন্ধুত্ব করবে। ও, কিন্তু কেন তোমার পাশে বসে না? আপনাদের মতো বড় লোকদের এটা আবার বলে দিতে হবে? নীলের কথা শুনে নীলার মন একটু খারাপ হয়ে গেল। নীলা বলল, সবাই কিন্তু এক না। গতকালের জন্য সরি আর ধন্যবাদ। ইটস ওকে, কিন্তু ধন্যবাদ কেন বুঝলাম না। তোমার কথা শুনে আমার চোখ খুলে গেছে তাই। ও, আমরা তোমার ফ্রেন্ড হতে পারি? নীল ওদের কথা শুনে অবাক হয়ে তাকালো। কিছু না। তাহলে আমরা ফ্রেন্ড? না, আপনার আমার বড়, আর আপনার অনেক বড় লোক। আপনাদের সাথে আমার চায় না। আর সব থেকে বড় কথা, আমার সাথে আপনাদের দেখলো সবাই অনেক কথা বলবে, আপনাদের অপমানও করতে পারে। বন্ধুত্ব কি ধনী গরিব দেখে, না সাদা কালো দেখে? ভালো মানুষের সাথে বন্ধুত্ব করলে বা প্রেম করলে দেখবে, আর আমাদেরকে কি বলবো, আর আমাদেরকে কে কি বললো যায় আসে না। রূপার কথা শুনে নীল চুপ হয়ে গেল। কি হলো চুপ যে? নিজে থেকে বন্ধুত্ব করতে এলাম তাই ফিরিয়ে দিচ্ছ? নীল কিছু বলল না, উঠে ক্লাসের দিকে হাঁটতে লাগলো। নীলা, রূপা, মিম অবাক হয়ে তাকিয়ে আছে। নীল দাঁড়াও, কোথায় যাও? আচ্ছা, আমাদের সাথে তোমাদের বন্ধুত্ব করা লাগবে না। কিন্তু নীল কোনো কথাই শুনল না। এটা কি হলো? কিছু বুঝতে পারলাম না।
সেটাই তো, আমিও কিছু বুঝতে পারলাম না। তুই ওভাবে না বললে নীল যেত না। নীল নীল মিমকে উদ্দেশ্য করে বলল কথাটা। আমি আবার কি করলাম? ওকে, বাদ। আর ক্লাসের সময় হয়ে এসেছে। চলো, কিন্তু ছেলেটা কেমন জানি বোঝা খুব মুশকিল। নীলের জীবনে এমন একটা ঘটনা ঘটে গেছে, তাই নীল চায় না বড়লোক বন্ধু, তারা শুধু গরিবদের প্রয়োজন ব্যবহার করতে জানে। তা যাই হোক, কোনোদিন সময় হলে বলবো। এখন গল্পে ফেরা যাক। নীল যখন ক্লাসরুমে ঢুকতে যাবে তখন কারোর সাথে ধাক্কা লেগে গেল। নীল সামনে তাকিয়ে দেখে মীরা। নীল কিছু বলার আগেই মীরাকে ঠাস করে দুই গালে দুইটা থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড় দুইটা এত জোরে লাগলো যে নীলের চোখ দিয়ে পানি বের হয়ে গেল। কুত্তার বাচ্চা, ছোট লোকের বাচ্চা, তোর তো সাহস কম নয়, আমাকে ধাক্কা দিস। সরি, দেখতে পাইনি। ভিখারির বাচ্চা, নিজ ইচ্ছায় ধাক্কা দিয়ে সরি বলছিস? সরি, দেখতে পাইনি। এইসব ছেলেদের চরিত্র এমনই। বললাম তো, দেখতে পাইনি। তোর গলার আওয়াজ তো দেখি অনেক বেশি। দাঁড়া, তোর গলার আওয়াজ কমানোর ব্যবস্থা করছি। এ কথা বলেই মীরা নীলের শার্টের কলার ধরে টানতে টানতে ক্যাম্পাসের মধ্যেখানে নিয়ে এলো। তারপর মারতে শুরু করলো। আমরা কি সাহায্য করব? সেটা কি বলা লাগবে? মীরার সকল ফ্রেন্ড মিলে নীলকে মারতে শুরু করলো। যে যা দিয়ে পারছে মারছে। নীলের পুরো শরীর রক্তাক্ত হয়ে গেল। নীলা, ওইদিকে দেখ। কোন দিকে? ক্যাম্পাসের দিকে। তোর চাচাতো বোন নীলকে ফেলে দিয়ে মারছে। কি বলছিস? নীলা দেখতে পেয়ে দৌড় দিয়ে চলে এলো। নীলা এসে মীরাকে ঠাস করে তিনটা থাপ্পড় দিয়ে দিল। তারপর নীলকে ধরে ওঠালো। ক্যাম্পাসে সবাই অবাক হয়ে গেল। নীলের অবস্থা অনেক খারাপ। বেশি অবাক হয়েছে মীরা। নীল ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারে। নীলা নীলকে ধরে কান্না করে দিল। তোকে তো আমি পরে দেখে নেব। রূপা, তোর গাড়িটা নিয়ে আয়, নীলকে হাসপাতালে নিয়ে যেতে হবে। দাঁড়া, নিয়ে আসছি। সবাই অবাক, এরপর অবাক হচ্ছে। কি হচ্ছে কিছু বুঝতে পারছে না। মীরা তো অবাক, এরপর অবাক হচ্ছে। কি হচ্ছে যেন সব গুলিয়ে যাচ্ছে। রূপা গাড়ি নিয়ে এলো। তারপর নীলা মিম রূপা ধরে গাড়িতে উঠিয়ে হাসপাতালে নিয়ে গেল। কিছুক্ষণ পর নীল চোখ খুলে দেখে তো পাশে নীলা মিম রূপা বসে আছে। আমি এখানে কিভাবে এলাম? আমরা নিয়ে এসেছি। ও, আর তখনকার ওইরকম ব্যবহারের জন্য সরি। ঠিক আছে। আপনার চোখ এমন লাল হয়ে আছে কেন? এমনি, আর চোখে কি যেন পড়ছিল তাই। ও, ফ্রেন্ড। তোমার বাসার ঠিকানা দাও, তাদের আসতে বলি। না থাক, তারা জানলে অনেক কষ্ট পাবে। তার থেকে বরং আমি বাড়ি যাই। যেতে পারবে না? না, পারবো। ঠিক আছে, তাহলে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর তোমাকে তোমার বাসায় রেখে আসবো। বাসা পর্যন্ত না নিয়ে যাবার প্রয়োজন নেই। কলেজ পর্যন্ত নিয়ে গেলেই হবে। বাসা পর্যন্ত নিয়ে গেলে কি হবে? আমার রিক্সা কে নিয়ে যাবে? তাও তো ঠিক। নীলের মন খারাপ, এটা ভেবে যে হাসপাতালের বিল কিভাবে দিবে। মন খারাপ কেন? আমার কাছে তো টাকা নেই। এখন কিভাবে বিল পে করব? তোমাকে সেটা নিয়ে চিন্তা করতে হবে না, আমি বিল দিয়ে দিয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার এই উপকার কোনোদিন ভুলবো না। ধন্যবাদ দেওয়ার দরকার নেই, এর বদলে অন্য কিছু নিব। কি? সময় হলে চেয়ে নিব। আমার সাধ্যের মধ্যে হলে ইনশাআল্লাহ দিব। তোমার সাধ্যের মধ্যেই। আচ্ছা বাদ দাও, এখন খাবার খেয়ে নাও, তারপর ওষুধ। নীলার দিকে চেয়ে থাকলো। এভাবে কি দেখো? কিছু না। আচ্ছা এখন খেয়ে নাও, তারপর ওষুধ খেয়ে নাও। নীল খাওয়া দাওয়া শেষ করলো, তারপর ওষুধ খেয়ে নিল। অনেক দেরি হয়ে গেল, আমাকে এখনই যেতে হবে, না হলে আমার বোন দাঁড়িয়েই থাকবে। নীল উঠে গিয়ে হাঁটতে গেল, কিন্তু পারলো না, পড়ে গেল। নীলা গিয়ে তাড়াতাড়ি ধরে নিল। বললাম পারবে না। নীলকে ধরে নিয়ে আবার বেডে বসিয়ে দিল। নীলা গিয়ে তাড়াতাড়ি ধরে নিল। তোমার বোন কোথায় দাঁড়িয়ে থাকবে বলো, তাকে নিয়ে আসছি। এই স্কুলে? তোমার বোনকে নিয়ে আসছি। তোমার বোনকে চিনবো কেমন করে? ওর নাম সাইমা। নীল রঙের বোরকা পরে আছে আর কালো রঙের স্কার্ফ। ওকে, আমি নিয়ে আসছি। মিম চলে এলো স্কুলের সামনে। এসে গাড়ি দাঁড় করিয়ে দেখে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মিম সাইমার কাছে গেল। সাইমা অবাক হয়ে বলল, জি, কেন? আমি মিম, চলো হাসপাতালে। সাইমা আবার অবাক হয়ে বলল, হাসপাতালে যাব কেন? তোমার ভাইয়ার নাম নীল না? আর তুমি নীলের ছোট বোন, তাই তো? কিন্তু আপনি ভাইয়াকে কিভাবে চেনেন বা আমাকে কিভাবে চেনেন? গিয়ে গাড়িতে বসো, তারপর বলছি। কেন, কি হয়েছে আগে বলেন তো?
তোমার ভাইয়ার অ্যাক্সিডেন্ট হয়েছে আর সে হাসপাতালে ভর্তি হয়ে আছে। মিমের কথা শুনে সাইমা কেঁদে দিল। কেঁদো না, তেমন কিছু ক্ষতি হয়নি। তাড়াতাড়ি ভাইয়ার কাছে চলেন। চলো। তারপর সাইমা আর মিম হাসপাতালে চলে এলো। সাইমা নীলকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আরে পাগলি, কাঁদিস কেন? আমার তেমন কিছুই হয়নি। তাও কেঁদে যাচ্ছে। কাঁদিস না, তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না, তুই জানিস না? সাইমার কান্না থামালো। তোমার এমন কিভাবে হলো? বললাম না, ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। মিমের কথা শুনে নীল মিমের দিকে তাকালো। ও ওদের সাথে পরিচয় করিয়ে দিই। এটা নীলা, ও রূপা, ও মিম। এরা আমার বন্ধু, আর এরাই আমাকে হাসপাতালে নিয়ে এসেছে। ধন্যবাদ আপুরা। ধন্যবাদ দেওয়ার কিছু নেই, এটা আমাদের দায়িত্ব। ভাইয়া মাকে জানানো হয়েছে। ধন্যবাদ দেওয়ার কিছু নেই, এটা আমাদের দায়িত্ব। আরে জানাবো, এই নেই। তোমার ফোনটা দাও, পাশের কাকিকে ফোন দিয়ে মাকে ফোন দিতে বলছি, আর এখানে আসতে বলছি। সাইমা ফোন দিয়ে ওর মাকে সবকিছু বললো। মিসেস রুবিয়ারা শুনে কান্না করে দেয়। কান্না করিও না মা, আর হাসপাতালে এসো। সাইমা ফোন কেটে দিল। মিসেস রুবিয়ারা বের হয়ে গেল হাসপাতালে আসার উদ্দেশ্যে। নীল, আমরা যাই, বিকেলে এসে একবার দেখে যাব। নীলা চল। কি হলো? রিক্সাটা যদি একটু। বুঝলাম, তুমি যখন সুস্থ হয়ে উঠবে তখন রিক্সাটা কলেজ থেকে নিয়ে চলে যাবা। রিক্সা কলেজের ভিতরে থাকবে। ধন্যবাদ। আচ্ছা, আমরা যাই, পরে দেখা এবং কথা হবে। আন্টি, মীরা কোথায়? ওর রুমে আছে। আর আজ কলেজে কি হয়েছে? মীরাকে মেরেছিস কেন? তোমাকে বলে নাই কি হয়েছে? হ্যাঁ, শুধু বলেছে তুই নাকি একটা ছেলের জন্য মেরেছিস। তাহলে তোমাকে সবকিছু বলে নাই। আমি ও রুমে গেলাম বলে নীলা মীরার রুমে গেল। মীরা, দরজা খোল খোল, তাহলে দেখতে পাবি। মীরা উঠে সে দরজা খুলে দিল। মীরা নীলাকে দেখে অবাক হলো। তুই নীলকে মারছিলি কেন? ও আমার সাথে খারাপ ব্যবহার করেছে তাই। মিথ্যা বলবি না, আমি কিন্তু মিথ্যা বলা একদম পছন্দ করি না, সেটা ভালো করে জানিস। আমি মারলাম তো তোমার কি? আমি যা ইচ্ছা করব, তাতে তোমার কি? আর একবার ওকে মেরে দেখিস, তোর হাত যদি না ভেঙে দিই তাহলে আমার নাম নীলা না। মীরা গালে হাত দিল। নীলার এমন অবস্থা দেখে মীরা অনেক ভয় পেয়ে গেল, কারণ মীরা নীলাকে এমন ভাবে রাগাতে কখনো দেখেনি। থাপ্পড়ের আওয়াজ পেয়ে মীরার আম্মু চলে এলো। কি হয়েছে বলবি তো? আর তুই এমন ভাবে রেগাছিস কেন? তোমার মেয়ের কাছ থেকে শুনে নাও। বলে নীলা ওর বাসায় চলে এলো। কি হয়েছে রে মীরা? নীলা তো এভাবে কোনোদিন রাগে না, আর হঠাৎ এমন ভাবে রাগলো কেন? কি হয়েছে কলেজে বল তো। তেমন কিছু না। বল বলছি। মীরা ওর আম্মুর ধমক শুনে বলল। বলছি। তারপর মীরা আজকের ঘটনা বলল। তুই কিন্তু এটা ঠিক করিস নাই। কিন্তু নীলার এমন রিয়াক্ট করার কারণ হচ্ছে নীলা মনে হয় ছেলেটাকে পছন্দ করে বা ভালোবাসে। ছি, সব থেকে ওই রিক্সাওয়ালা গরিব ভিখারিকে ভালোবেসেছিস? ছি ছি। ওরাও কিন্তু মানুষ, আর ছেলেটার কাছ থেকে ক্ষমা চেয়ে নিবি। কখনো না, আমি কখনো ওই ভিখারি ছোট লোকের কাছে ক্ষমা চাইবো না। একটা কথা মাথায় রাখিস, ইট মারলে পাটকেল খেতে হবে, তার যখনই হোক। দেখা যাবে। আর এখন তুমি যাও তো, আমি ঘুমাবো। আচ্ছা যাচ্ছি। জানি না মেয়েটা কেন এমন হয়েছে। কি রে মা, এত রেগাছিস কেন? ওর কত বড় সাহস, নীলকে মারে। কে মেরেছে নীলকে? মীরা। কেন? আম্মু মীরার কথা শুনে বলল। মীরা মেয়েটা আসলেই কেমন, সবসময় অহংকারী, ভাব নিয়ে চলাফেরা করে, কথা বলে না। নীল এখন কেমন আছে? ভালোই আছে, খেতে দাও, অনেক খিদা পেয়েছে। ঠিক আছে, ফ্রেশ হয়ে আয়, খাবার দিচ্ছি। নীলা তারপর সবকিছু বলল। 3 দিন পর নীল সুস্থ, আজ কলেজে যাবে। নীলা, নীল, মিম, রূপা এদের মধ্যে একটা ভালো সম্পর্ক রয়েছে। এই 3 দিনে নীল হারছে, তখন নীলের ফোন বেজে উঠল। দেখে যে নীলা, তাই রিসিভ করলো। নীল কিন্তু আপনি করে বলে। কোথায় তুমি? এই তো হেঁটে হেঁটে আসছি। হেঁটে কেন? গাড়িতে এসো। না থাক, ভাড়া আমি দিব, তুমি গাড়িতে এসো। আপনি আমার জন্য অনেক করেছেন, আমি আর আপনার কাছ থেকে কিছু নিতে পারবো না। ভাইয়া তুমি যাও, আমি তাহলে গেলাম। যা তাহলে। সাইমা ওর স্কুলের মধ্যে চলে গেল। নীল হাঁটতে লাগলো। এমন বলো কেন? আর আমি কি বলেছি মনে নেই? এগুলোর জন্য তোমার কাছে একটা জিনিস নেব। আচ্ছা আচ্ছা, রাগেন কেন? তুমি তো রাগিয়ে দিচ্ছ। ও আচ্ছা, আপনি রেডি হয়ে বাসা থেকে বের হয়ে থাকেন, আমি 25 মিনিটের মধ্যে আসছি। 25 মিনিট? ঠিক আছে, বলে ফোন কেটে দিল।
তারপর রেডি হয়ে গাড়ির চাবি নিয়ে এসে বের হয়ে গেল। কিছুক্ষণ পর নীলকে দেখতে পেল, তাই নীলা নীলের সামনে গাড়ি দাঁড় করালো। এটা কে রে? এইভাবে আমার সামনে গাড়ি দাঁড় করালো? আমি, এবার গাড়িতে ওঠো। না, আর আপনি আসতে গেলেন কেন? ইচ্ছে হয়েছে তাই। আর ওঠো, না হলে জোর করে উঠাবো। না থাক, উঠছি। গুড বয়। নীল গাড়িতে উঠল। নীলা গাড়ি চালাতে লাগলো। নীলা ওদের বাসার সামনে এসে গাড়ি দাঁড় করালো। এখানে দাঁড় করালেন যে? না, তারপর বলছি। নীল নেমে গেল। নীলা গাড়ির ভিতর দিয়ে গিয়ে গ্যারেজে পার্কিং করলো। নীলা নেমে এসে নীলের কাছে এলো। নীল শুধু নীলাকে কি করছে সেটাই দেখছে। বাসার ভিতরে চলো, এখনো সময় আছে কলেজে যাবার জন্য। না। চলো তো। এই, তুই যাবি না তোরে টানতে টানতে নিয়ে যাব? নীলের এমন ব্যবহার দেখে অনেক অবাক হলো। ভালোভাবে বলছি, শোনো না তাই। বললাম তো অন্যদিন যাব, প্লিজ, এখন না। ওকে ওকে, আমি তোমার কে যে আমার কথা শুনবে? আচ্ছা চলেন। সত্যি? কিন্তু এত খুশি হবার কি আছে? বুঝতে পারলাম না। তুমি পিচ্ছি, তাই বুঝতে পারবে না। না বুঝাই ভালো। নীল নীলাদের বাসার ভিতরে গেল। নীল বাসার ভিতরে যেতে অনেক অবাক হলো, কারণ ওর কলেজের প্রিন্সিপাল ম্যাম এখানে। প্রিন্সিপাল ম্যাম এইখানে যে? কেন, তুমি জানো না? হ্যাঁ, আগে জানতাম না। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। জি ম্যাম, আমি নীল, আপনার কলেজের ছাত্র, অনার্স প্রথম বর্ষে, বস্তিতে থাকি। জি, আমরা ভালো বন্ধু। নীলা ওর রুমে গেল। তারপর কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে এলো। নীল আর নীলা বাসার বাইরে চলে এলো। যেতে পারবেন? এর আগে কখনো হেঁটেছেন? কি বিড়বিড় করছেন? আর এর আগে কোথাও হেঁটে যাননি? আর যাবেন বা কেন গাড়ি থাকতে? এখন হাঁটতে থাকো। দুজন হাঁটতে লাগলো। নীলা বলল, নীল, তোমার কেমন মেয়ে পছন্দ? ঠিক বুঝলাম না। মানে তুমি কেমন মেয়েকে বিয়ে করবে? ধার্মিক, 5 ওয়াক্ত নামাজ পড়বে, বোরকা হিজাব পরবে, আর আমার মতো কোনো গরিব ঘরের মেয়েকে বিয়ে করব। ও, বড়লোকের মেয়েরা আবার কি করলো? জানি না, তবে কখনো আমার সামনে উঁচু গলায় যেন কথা বলতে না পারে। কখনো এটা বলতে না পারে যে তুমি আমার বাবার টাকায় চলো। কখনো যেন ওর বাবার টাকা পয়সার দেমাক দেখাতে না পারে। ও, আপনার কেমন ছেলে পছন্দ? নিশ্চয়ই ধনী। না। তাহলে? গরিব। কি? যেন আপনি সবসময় তাকে শাসন করে রাখতে পারেন। আরে না। না 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 না। হা হা হা। আচ্ছা, আপনি তো অনেক সুন্দর, তো আপনার বয়ফ্রেন্ড নেই কেন? কাউকে পছন্দ হয়নি। বড় লোকদের আমার ভালো লাগে না। আপনি তো বড় লোক, তাহলে বড় লোক আপনার পছন্দ না কেন? বড় লোক ঠিকই, কিন্তু কিছু বড় লোকদের পছন্দ না। তারা শুধু টাকার পিছনে ঘুরতে ভালোবাসে, কখনো তার স্ত্রী বা স্বামী বা ছেলে মেয়েকে সময় দেয় না। নীল নীলার দিকে তাকিয়ে বেশ অবাক হলো আর বলল, আপনার চোখে পানি যে? এমন? আরে বলেন না। তেমন কিছু না, চলো ফুচকা খাবো। না। ওকে। নীলা বিষয়টা লক্ষ্য করলো। আচ্ছা চলেন, বিল কিন্তু আপনি দিবেন। নীল দেখলো নীলার ঠোঁটের কোণে হাসি ফুটেছে। নীলও একটু খুশি হলো। আচ্ছা আচ্ছা। তারপর দুজন মিলে ফুচকা খেলো। খাওয়া দাওয়া শেষ করে কলেজের ভিতরে আসলো। আচ্ছা আচ্ছা, আপনি যান, আমি ক্লাসে যাব। ক্লাস শুরু হতে আরো 10 মিনিট আছে। এই 10 মিনিট আমাদের সাথে আড্ডা দিয়ে যাও। আমার সাথে এসো। না। নীল নীলার পিছন পিছন কলেজের গ্যারেজ পর্যন্ত গেল। এই যে তোমার রিক্সা। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যান, আমি রিক্সা নিয়ে বাইরে রেখে আসছি। এখন বই খাতা নাও, আর না হয় যাবার সময় রিক্সা নিয়ে যাবে। আপনি যান, আমি রিক্সা নিয়ে বাহিরে রেখে আসছি। তা করলেও হয়। বই আর খাতা নাও, তাহলেই হবে। বই খাতা নিয়ে নীল আর নীলা আসতে লাগলো। তখন নীলের সঙ্গে একটা ছেলের ধাক্কা লেগে গেল। দোষটা কারো না, কেউ কাউকে ইচ্ছে করে ধাক্কা দেয়নি। ছেলেটা বড়লোক বাপের ছেলে তো, তাই দেমাগ তো আছেই। তাই ছেলেটি বলল, গরিব কোথাকার, তোর তো সাহস কম না, আমাকে ধাক্কা দিস। মারার জন্য হাত তুলে, কিন্তু নীলার জন্য মারতে পারলো না। দেখুন ভাইয়া, এখানে আমারও দোষ নেই, আপনারও দোষ নাই, দুজনের অজান্তেই হয়ে গেছে। ছেলেটা চলে গেল। ছেলেটাকে দেখে মনে হলো অনেক ভয় পেয়েছে, কিন্তু কেন তাও তো ঠিক। দুজন মিলে মিম রূপার কাছে এলো। আসসালামু আলাইকুম,
কেমন আছেন আপনারা? রিক্সার কাছে গেছিলাম বই খাতা আনতে। আচ্ছা আমি চাই তাহলে। নীল ক্লাসের দিকে আসতে লাগলো। তখন একটা সিনিয়র ছেলে বলল, এই দাঁড়াও। নীল ছেলেটার কথা শুনে দাঁড়ালো। জি বলেন। নীলার থেকে দূরে থাকবা। কেন? আমি বলছি তাই। কারণটা বলেন। তোরা রিক্সাওয়ালা গরিব ও ভিখারি হয়েও দেখছি তোর সাহস অনেক বেশি, মুখের উপর কথা বলিস। এমন করছেন কেন? কি হয়েছে বলবেন তো? পাশ থেকে আর একটা ছেলে বলল, তোকে যেটা বললাম নীলার থেকে দূরে থাকবি। কেন? কারণ আমি নীলাকে ভালোবাসি। ছেলেটা নীলের শার্টের কলার চেপে ধরে আর অনেক রেগে, এইভাবে কলার চেপে ধরেন কেন? ভালোবাসবেন বাসেন, আমি আবার কি করলাম বা কি করছি বুঝলাম না। কি হয়েছে নীল? রোহিত তোমার শার্টের কলার চেপে ধরছিল কেন? কিছু না মানে? দুইবার কলার চেপে ধরেছ। নীল তুমি বলো তো, তোমাকে প্রশ্ন করেছি। নীল তুমি বলো। এই ভাইয়া বলছে আপনার কাছ থেকে দূরে থাকতে। কারণ? নীল সবকিছু বলল। ও তুমি ক্লাসে যাও। নীল ওদের থেকে আড়াল হতেই ঠাস ঠাস রোহিত গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। নেক্সট টাইম যদি দেখেছি নীলের সাথে খারাপ ব্যবহার করেছিস বা আমার কানে আসে ওর সাথে কোনো খারাপ কিছু করেছিস, তোর অবস্থা খারাপ করে ছাড়বো। জীবনে কোনোদিন বাবা হতে পারবি না, মাইন্ড ইট। এই তোরা আয়। কেন? তোর কি মনে হচ্ছে? কি পার্থক্য শুনি? তোর বয়ফ্রেন্ডকে কিছু বললে কেমন লাগে? আমারও সেম। মীরাকে তো কাঁচা চিবিয়ে খেতে মন চাচ্ছিল। চাচাতো বোন বলে তেমন বেশি কিছু বলি নাই। এগুলো বাদ, আর ক্লাসে যাই। এরা এমন ভাবে তাকাচ্ছে কেন? মনে হচ্ছে আমি কোনো এলিয়েন বা ভূত। নীল পিছনের সিটে বসে পড়ল। নীল বই খুলে পড়তে লাগলো। একটা ছেলে বলল, হাই ব্রো। নীল মাথা তুলে। নীল অবাক হয়ে তাকিয়ে আছে। এভাবে কি দেখেন? কিছু না। আমি আরফিন। আপনি? আমি নীল। ফ্রেন্ড। নীল কিছু বলল না। আর ক্লাসে স্যার চলে এলো। পাশে বসতে পারি? আরফিন নীলের পাশে বসে পড়ল। একটা ক্লাস শেষ হলো। বন্ধু হবার কথা বললাম, কিন্তু কিছু বললেন না যে। আমার কি দেখে বন্ধুত্ব করতে এলেন? বন্ধুত্ব করতে আবার কারণ লাগে? ও কিন্তু সবাই কি এক? তা না। তাহলে? কিছু না। নীল চুপ করে আছে। নীল তাও চুপ করে আছে কারণ ওর সাথে কথা বলতে ইচ্ছে করছে না। ক্লাসে স্যার চলে এলো। ক্লাস শুরু হলো। টিফিন পিরিয়ডের সময় নীল ক্লাসরুম থেকে বের হয়ে ক্যাম্পাসের এক কোণে গিয়ে একটা আম গাছের নিচে বসলো। চুপ করে বসে আছে। নীলা কোথা থেকে সে পাশে বসে পড়ল। নীল নীলার দিকে তাকালো। তারপর একটু সরে বসলো। তারপর বলল, আপনি এখানে? কেন? আসতে পারি না বুঝি? আর দূরে সরলে কেন? এমনি। আপনার বান্ধবীরা কোথায়? তাদের দেখছি না যে। ওরা ক্যান্টিনে গেছে। আপনি জাননি যে? কিছু খেতে ইচ্ছে করছে না তাই। ও, আপনি জানেন কি করে যে আমি এখানে আছি? তোমাকে আসতে দেখলাম তাই। ও আচ্ছা, আপনার গাড়ি থাকতে রিক্সায় আসেন কেন? রিক্সায় আসতে ভালো লাগে। দুজনে গল্প করতে করতে টিফিন পিরিয়ডের শেষ হয়ে গেল। তারপর নিজ নিজ ক্লাসে চলে গেল। রিক্সায় আসতে ভালো লাগে। দুজনে গল্প করতে করতে টিফিন পিরিয়ড শেষ হয়ে গেল। তারপর নিজ নিজ ক্লাসে চলে গেল। ক্লাস শেষ করে নীল রিক্সা নিয়ে দাঁড়ালো। চলো যাওয়া যাক। নীল রিক্সা চালাতে লাগলো। নামেন, চলে আসছি। এত তাড়াতাড়ি? নীলা রিক্সা থেকে নেমে পড়লো। এই নাও তোমার টাকা। লাগবে না। আপনি আমার জন্য চা করেছেন, জানি না কেউ করতো কিনা। আপনার থেকে কেমন করে টাকা নেই? তুমি কি আমার ঋণ শোধ করছো? কি বলেন? আপনার ঋণ শোধ করার আমার সাধ্যের মধ্যে না। বন্ধু হিসেবে আপনাকে নিয়ে আসবো। তুমি নাও তো। না, নিব না। আল্লাহ হাফেজ, আগামীকাল ইনশাল্লাহ দেখা হবে। নীল রিক্সা চালাতে লাগলো। নীলা এক ধ্যানে তাকিয়ে আছে। যতক্ষণ নীল চোখের আড়াল না হলো ততক্ষণ পর্যন্ত নীলা তাকিয়ে থাকলো। নীল চোখের আড়াল হয়ে যাওয়ার পর নীলা বাসার মধ্যে চলে এলো। পরের দিন সকালে নীল নীলাদের বাসার সামনে এসে রিক্সা দাঁড় করালো। কিন্তু নীলা কোথাও দেখতে পাচ্ছে না। পাবে কেমন করে? নীলা একটা কালো বোরকা, কালো হিজাব, হাতে গ্লাস পরে আছে। নীলা শুধু চোখ দুটো আর পায়ের কিছু অংশ দেখা যাচ্ছে। নীলা নীলের সামনে দাঁড়িয়ে আছে কিন্তু চিনতে পারছে না। নীলা বারবার নীলের বাসার ভেতরে তাকাচ্ছে কিন্তু নীলাকে দেখতে পাচ্ছে না। আর নীলা মুচকি মুচকি হাসছে। কাউকে খুঁজছেন? নীলার কথা শুনে নীল হা করে তাকিয়ে আছে। এভাবে কি দেখেন? মজা না করে ওঠেন।
আমি কেন আপনার রিকশায় উঠবো? ওকে ওকে, ওটা লাগবে না, আমি চাই তাহলে। বলে চালাতে লাগলো। এই দাঁড়াও দাঁড়াও, আমাকে নিয়ে যাবে না? নীল রিক্সা থামালো, নীলার কাছে এলো। আমাকে না নিয়ে কেন যাচ্ছ? আমাকে চিনলে কেমন করে? তাই ইচ্ছে হলো তাই। আর এখন থেকে কোথাও গেলে এগুলো পরে বের হব। দেখবো মিম আর রূপা আমাকে চিনতে পারে কিনা। কলেজে চলে এলো। তুমি চেঞ্জ করে এসো, দুজন একসাথে যাব। নীল পোশাক চেঞ্জ করে এলো। চলেন যাওয়া যাক। চলো। দুজন মিলে একসাথে ভিতরে গেল। তারপর রূপা মিম এর সামনে গেল। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আর এটা কে নীল, তোমার আম্মু নাকি? আরে না, আমার মা এখানে কি করতে আসবে? তাহলে কে আপনি? কে আপু? কি রে মিম, এর কণ্ঠ তো নীলার মতো লাগছে। কুত্তি তোদের আজ। এটা নীলা। দুজন একসাথে বলল, হ্যাঁ। হ্যাঁ, তাহলে আপনারা থাকেন, আমি গেলাম। তুমি যাও, আমি তো এদের আজ উত্তম মাধ্যম দিব। আপনারা যা ইচ্ছা তাই করেন, আমি গেলাম। নীল চলে এলো। নীলা দুজনের পিঠে 2টা দিল। দুজন চুপ কর, না হলে আরো 2টা দিব। আমাকে নীলের আম্মু বলা, তাই না? হঠাৎ এই পোশাকে? কোন পীর সাহেব তোকে বলল? আমার ভবিষ্যৎ স্বামী। তোর ভবিষ্যৎ স্বামী মানে বুঝলাম না। আরে নীল, এখনো কিছু বলতেই পারলো না, আর ভবিষ্যৎ স্বামী বলছে। কি ঢং! নীল তোকে পড়তে বলেছে? না, তো আমি জিজ্ঞেস করেছিলাম যে তোমার কেমন মেয়ে পছন্দ। তখন নীল বলেছিল ধার্মিক, নামাজ পড়বে, বোরকা পড়বে, হিজাব, এই আর কি। বাবা কি ভালোবাসা! এদিকে রোহিত নীলকে বলছে, কিরে, তোর গার্লফ্রেন্ড আজ আসে না? গার্লফ্রেন্ড মানে কি যাতা বলছেন? কেন নীলা, বন্ধু না অন্য কিছু সেটা ভালো করেই জানি। নীল কিছু বলল না, আবার হাঁটতে লাগলো। ক্লাসে চলে এলো, এসে পিছনের সিটে বসে পড়ল। রূপা, তোমার বান্ধবী নীলা আসে নাই? তার কি দরকার? না তেমন কিছু না। আর এই নতুনটা কি? কেন আগামীকালের মতো থাপ্পড় খাওয়ার জন্য খোঁজা হচ্ছে নাকি? নীলা বলেই একটু পিছনে সরে গেল। আসেন, আর 2টা থাপ্পড় দেই। চল তো, ক্লাসে ঘন্টা পড়ে গেছে। চল। হাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু খুব কষ্ট হচ্ছে, তুমি আমার সাথে বন্ধুত্ব করলে না। আচ্ছা ফ্রেন্ড, মুচকি হেসে। মীরা, খ্যাতটার মুচকি হাসি তো সেই ক্রাশ খাওয়ার মতো। ছি, তুই সব থেকে ওই খ্যাতটার হাসির উপর ক্রাশ খেয়ে যাচ্ছিস? তোর রুচি এতটা নিচে নেমেছে? তুই যাই বল, ওর হাসিটা কিন্তু সেই। বাল! ক্লাসে স্যার এলো, ক্লাস শুরু হলো। এমনভাবে একটা সপ্তাহ কেটে গেল। নীলা নীলকে অনেক ভালোবেসে ফেলেছে, নিজের জীবনের চাইতেও বেশি। কিন্তু এখনো বলে নাই। সন্ধ্যার সময়, আজ তো টিউশনিতে যেতে হবে, তাই আর কয়েকটা ভাড়া মেরে নেই। তাই নামাজ পড়ে বাড়িতে বলে এসেছে যে ফিরতে দেরি হবে, তাই আবার ভাড়া মারতে শুরু করলো। রাত 9টায়, আকাশ পরিষ্কার, চাঁদনি রাত। নীল রিক্সা চালিয়ে বাড়ি যাচ্ছিল। তখন তার কানে ভেসে এলো বাঁচাও বাঁচাও। নীল এমন চিৎকার শুনে রিক্সা দাঁড় করালো। কিছু দূরে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। চিৎকার কোন দিক থেকে আসছে? গাড়ির দিক থেকে তো আসছে না, তাহলে তার চেয়ে বরং নেমে খুঁজি। রিক্সা থেকে নেমে যেদিক থেকে চিৎকার আসছে সেই দিকে যেতে লাগলো। কিছু দূর যেতে দেখে 2টা মেয়েকে কয়েকজন ছেলে মিলে ধর্ষণ করার চেষ্টা করছে। নীল কি করবে বুঝতে পারছে না। নীল দেখলো পাশে একটা বাঁশের টুকরো পড়ে আছে, ওটা হাতে করে হাত পেছনে করলো, তারপর ওদের কাছে গেল। এই যে ভাইরা, এখানে কি হচ্ছে? নীল মেয়ে 2টার দিকে তাকালো, দেখে মীরা আর ওর বান্ধবী দিয়া। ওরাও দেখলো, ওদের একটু ভয়টাও কাটলো। আস্তে ভাই আস্তে, আমি বলছি কি যে আপনাদের সাথে কি আমি চোখ দিতে পারি? মীরা আর রিয়া এবার আরো অনেক বেশি ভয় পেল। ওদের গলা শুকিয়ে কাঠ। ভেবেছিল নীল কিছু করবে, কিন্তু সেটা আর হলো না। দুজনে চোখ দিয়ে পানি বের হতে শুরু করলো। আর মনে মনে বলতে লাগলো। নীল ওদের কাছে গিয়ে পেছন থেকে হাত সামনে এনে যার যেখানে যেমন করে পারলো মার দিল, যাকে বলে ধপাস ধপাস ধপাস। সবকটা প্রাণ বাঁচিয়ে পালালো। দুজন মিলে দৌড়ে এসে নীলকে জড়িয়ে ধরলো।
নীলের শরীর পুরো হ্যাং হয়ে গেছে, প্রতিটি কোষ অবশ হয়ে গেছে। ওর কিছুক্ষণের জন্য সবকিছু স্থির হয়ে গেল। নীল বুঝতে পারলো যে ওকে জড়িয়ে ধরে আছে, তাই ওদের তাড়াতাড়ি ছাড়িয়ে নিল। আপনারা চলেন, আপনাদের বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। সরি তোমার সাথে এতদিন এত কিছু করার জন্য। আপনারা কি যাবেন না এখানে থাকবেন? হুম। তাহলে চলেন। নীল আর কোনো কথা বলল না, রিশার কাছে এসে বলল, এটা তো মনে হয় আপনাদের গাড়ি, তাই না? হুম। তাহলে আপনারা যান, আমি আমার বাড়ি চাই। সরি। নীল কোনো কথা বলল না, রিস্কায় উঠে রিস্কা চালাতে লাগলো। তারপর বাড়ি চলে এলো। বাড়ি এসে, কি রে, কাঁদছিস কেন? ভাইয়া, আম্মু অনেক অসুস্থ, হাসপাতালে নিয়ে যেতে হবে। মা বলছিল বুক ব্যথা করছে, তারপর অজ্ঞান হয়ে পড়েছিল। কি বলিস? নীল আর কোনো কথা বলল না, তাড়াতাড়ি মায়ের রুমে গেল। দেখে তার মা বিছানায় শুয়ে আছে আর কাঁপছে। নীল তার মায়ের শরীরে হাত দিল, দেখে অনেক জ্বর। মা, তোমার এমন অবস্থা কবে থেকে? আমাকে ফোন করনি কেন? নীল ওর মায়ের কথা শুনে কেঁদে দিল। মা, এমন কথা বলো কেন? তোমার কিচ্ছু হবে না, দেখো তোমাকে ঠিক সুস্থ করে তুলবো ইনশাল্লাহ। মা, তুমি আর কথা বলো না, আমার খুব কষ্ট হচ্ছে। দুজনেই কাঁদছে। কখন থেকে এমন অবস্থা, কখন থেকে আমাকে ফোন করে জানাসনি কেন? নীলের মায়ের কথা শুনে দুজনেই চুপ হয়ে গেল। তোমাকে অনেকবার ফোন দিয়েছি, কিন্তু বারবার বন্ধ বলছে। ফোনটা তো আমার পকেটে আছে। পকেটে হাত দেয়, কিন্তু নীল তার পকেটে হাত দিয়ে দেখলো ফোন নেই। বুঝতে পারলাম না ফোনটা কোথায় পড়েছে। কি খুঁজছো ভাইয়া? আমার ফোন হারিয়ে গেছে, পকেটে নেই। কি বলো? ফোনের বিষয়ে পরে ভাববো, এখন মাকে একটু ধর, হাসপাতালে নিয়ে যাব। হুম। জানি না, প্রয়োজনে রিক্সা বিক্রি করে দিব। তোমাকে তো সুস্থ করতে হবে। সুজন ভাইয়া বলেছিল না একটা নাইট গার্ডের চাকরির কথা? ওটা করব। লেখাপড়া করে কি হবে? টাকা ছাড়া চাকরি তো হবে না। এখন উঠে তো চলো হাসপাতালে যাব। সাইমা আর নীল তার মাকে ধরে রিশার কাছে নিয়ে এলো। তারপর সাইমা তার মাকে ধরে রাখলো আর নীল চালাতে শুরু করলো। আধা ঘন্টা পর হাসপাতালে চলে আসলো, ডাক্তারের কাছে নিয়ে আসলো। ডাক্তার নীলের মাকে পরীক্ষা করার জন্য একটি রুমে নিয়ে গেল। কিছুক্ষণ চেক করার পর ডাক্তার নীলকে বলল। নীল ডাক্তারের কথা শুনে ডাক্তারের কাছে গেল। জি। ডাক্তারের কথা শুনে নীলের মাথায় ভাঁজ পড়ার মতো অবস্থা। ডাক্তারের কথা শুনে নীলের চোখের কোণে পানি জমা হয়ে গেল। কি বলেন ডাক্তার, কত টাকা খরচ হবে? নীল কি করবে বুঝতে পারছে না। এত টাকা সে কোথায় পাবে, কার কাছে পাবে? আচ্ছা ডাক্তার, আমি টাকা জোগাড় করি। ঠিক আছে ডাক্তার। ডাক্তার চলে গেল। নীল তার সাইমার কাছে চলে আসলো। ভাইয়া, ডাক্তার কি বললো? ডাক্তার বলল মায়ের হার্টের সমস্যা, অপারেশন করা লাগবে। এতে খরচ হবে প্রায় 1 লক্ষ টাকা। ভাইয়া, মাকে বাঁচাতে পারবো না রে। কাঁদিস না, আমি আছি না, আমি টাকা জোগাড় করব। ভাইয়া, এত টাকা কোথায় পাবি? দেখি কোথায় পাই, চল এখন মায়ের কাছে যাই। নীল আর রাইসা ওর মায়ের কাছে গেল। নীল হাসপাতাল থেকে বের হয়ে এলো আর ফার্মেসি থেকে কিছু ওষুধ নিয়ে এলো, বাসায় চলে এলো। পরের দিন সকালে নীল উঠে সুজন ভাইয়ের কাছে গেল। সুজন একটা কোম্পানিতে ম্যানেজার পদে চাকরি করে। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। সুজন ভাই বাড়িতে আছে? জি। নীল ভিতরে গেল। সুজন ভাই বাইরে বসেছিল। হঠাৎ কি মনে করে নীল? ভাইয়া, তুমি যে বলেছিলা তুমি যেখানে চাকরি করো সেখানে নাইট গার্ড লাগবে। ওখানে তো লোক রেখে দিয়েছি। ও, তাহলে আজ উঠি। তোকে এমন দেখাচ্ছে কেন? কিছু কি হয়েছে? মায়ের হার্টে সমস্যা, ডাক্তার বলেছে 1 মাসের মধ্যে অপারেশন না করা হলে তাহলে পরে অনেক বড় সমস্যা হবে, এমনকি মারাও যেতে পারে। তাই 1 লাখ টাকা খুব দরকার। ভাবছিলাম একটা লোন নিব আর একটা জব করব, আর সেই লোন চাকরির টাকা থেকে শোধ করব। নীল চোখ মুছলো। হার্টের সমস্যা কবে থেকে? আগামীকালকের সবকিছু বলবো। আচ্ছা, তুই তোর সব কাগজপত্র নিয়ে এই ঠিকানায় আয়, একটা কার্ড দিয়ে। আজ পারলে আজকেই তোর চাকরির ব্যবস্থা আমি করে দিচ্ছি। তোকে ঋণ নেওয়া লাগবে না, আমি সব টাকা দিব। তুই না হয় ব্যাংকের মতো করে শোধ করে দিস, সুদ নিব না। নীল সুজন ভাইকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তুমি যদি না থাকতে তাহলে কি হতো আল্লাহই জানে। আরে পাগল, কাঁদিস কেন? মানুষ মানুষের জন্য। আর তুই মেয়েদের মতো কাঁদিস কেন? কান্না থামা।
নীল হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে নিল। আচ্ছা। নাস্তা করে যা। না, বাড়ি গিয়ে খাবো। আর শুন, কখন আন্টির অপারেশন করবি ভাবছিস? যত তাড়াতাড়ি সম্ভব। আচ্ছা, 2 দিন পর। হুম। নীল বাড়িতে চলে এলো। ভাইয়া কোথায় গেছিলা? সুজন ভাইয়ের বাড়ি। কি করতে? নীল সবকিছু বলল। সুজন ভাইয়া অনেক ভালো। নীলা খাবার জন্য নিচে এলো। নীলার কথা শুনে নীলার আম্মুর মুখে ফ্যাকাশে হয়ে গেল। কি বলবে বুঝতে পারছে না। বলবে কি করে? নীলা তো সত্যিই কথা বলেছে। নীলা খাওয়া শেষ করে রুমে গিয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হতে লাগলো। নীল খাওয়া দাওয়া করলো, তারপর কাগজপত্র গুছিয়ে নিল। ভালো শার্ট প্যান্ট পরলো, ভালো বলতে যেগুলো পরে কলেজে যায় সেগুলো। সব কাগজপত্র বাসায় ছিল, তাই আর কলেজে যেতে হলো না। ম্যানেজারের রুম কোনটা যদি একটু দেখিয়ে দিতেন। ধন্যবাদ আপনাকে। জি, আসতে পারি? ইয়েস। নীল ভিতরে গেল। আরে নীল, এসেছিস? হুম। সবকিছু ঠিকঠাক আছে? হুম। আচ্ছা চল। নীল সুজনের সাথে গেল। নীল ওর বাসার সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে নীলের জন্য, কিন্তু নীল আসছে না। এতক্ষণ ধরে কি করছে? আসছে না কেন? কলেজের দেরি হয়ে গেল না, মনে হয় আজ আর আসবে না। আসলে এতক্ষণে চলে আসতো। আমার দেরি করে লাভ নেই, একটা গুরুত্বপূর্ণ ক্লাস আছে। যাই, কলেজ যাই। নীলা আবার বাসার ভিতরে গেল, তারপর গাড়ির চাবি নিয়ে এসে গাড়ি নিয়ে কলেজে চলে এলো। অন্যদিকে অফিসে। স্যার, আসতে পারি? ইয়েস। সুজন আর নীল ভিতরে গেল। এটা কি নীল? জি স্যার। তোমার সার্টিফিকেট দেখি। নীল ওর সার্টিফিকেট দিল। বস দেখতে লাগলো। দেখার পর বলল, তোমার রেজাল্ট তো অনেক ভালো। যাও, তোমাকে 4 কিটা দিলাম। ধন্যবাদ স্যার। তাহলে 1 তারিখ থেকে জয়েন করো। না স্যার, আজকে থেকে জয়েন করতে চাই। জি স্যার। নীল, চল। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সুজন আর নীল ওদের বসের কেবিন থেকে বের হয়ে এলো। 2 দিন পর আজ মিসেস রুবিয়ারা অপারেশন হচ্ছে। নীল, সাইমা, সুজন এবং তার স্ত্রী অপারেশন থিয়েটারের বাইরে দাঁড়িয়ে আছে। লাল বাতি অফ হলো। ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হয়ে এলো। ডাক্তার, আমার মায়ের কেমন অবস্থা? আল্লাহর রহমতে ভালো, অপারেশন সাকসেস হয়েছে। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ ডক্টর। এখন কি দেখা করতে পারি? বেডে দিচ্ছি, তখন দেখা করবেন। ওকে। ডাক্তার চলে গেল। নীল, সাইমা, সুজন এবং সুজনের স্ত্রী অনেক খুশি। মিসেস রুবিয়ারাকে একটু পর বেডে দেওয়া হলো। নীল, যাই রে, অনেক রাত হয়েছে। ওকে, মায়ের সাথে দেখা করে যাও। সকালে এসে দেখে যাব। ঠিক আছে। আচ্ছা, যাও। ভাবি, ওকে যাও। রেস্টুরেন্টের থেকে কিছু নিয়ে এসে খেয়ে নি, না খেয়ে থাকিস না। হুম। সুজন ও তার স্ত্রী চলে গেল। আচ্ছা যাও। নীল খাবার নিয়ে আসার জন্য বাইরে চলে এলো। নীল খাবার নিয়ে এসে দেখে সাইমা ওর মায়ের সাথে কথা বলছে। মা, তোমার জ্ঞান ফিরেছে? এখন কেমন লাগছে? ভালো রে বাবা। সবাই মিলে কথা বলতে লাগলো। এইদিকে নীলের অবস্থা খারাপ। 3 দিন থেকে নীলকে দেখে নাই, কথা হয়নি। নীলা প্রায় পাগলের মতো হয়ে গেছে। কান্না করছে, ভালো মতো কিছু খাচ্ছে না। পরের দিন কলেজে। নীলা, এমনভাবে ভেঙে পড়িস না। নীলকে তো খুঁজছি। আর মিম স্কুলে গেছে, যেখানে নীলের বোন পড়ে সেখানে। কান্না থামা বলছি, সবাই কেমন করে দেখছে। ওরে এভাবে হারিয়ে ফেলবো ভাবতে পারি নাই। ওরে কি পাবো না? পাবি, ঠিক পাবি। আমরা সবাই মিলে খুঁজবো। আর মিম আসছে, দেখি কি খবর নিয়ে এলো। কিরে, ওর বোন কি পেয়েছিস? নীলা কান্না থামালো। না, সাইমার ক্লাসমেটটা বলল সাইমা নাকি আজ 3 দিন ধরে স্কুলে আসেনি। আর ওর ক্লাসমেটদের কেউ জানে না ওর বাসা কোথায়। মিমের কথা শুনে নীলা আবার কান্না শুরু করে দিল। তুই কি পাগলামি শুরু করলি? আমরা তো খুঁজছি, নীল কোথায় থাকে সেটাও বলেনি। মীরা অথবা রোহিত কিছু করে দেয়নি তো? নীলা আর কিছু বলল না, চোখ মুছে হাঁটতে লাগলো। কোথায় যাচ্ছিস? মীরার কাছে। রূপা আর মিম নীলার পিছন পিছন যেতে লাগলো। মীরাও বান্ধবীর সাথে বসেছিল। মীরা, নীলাপু ওইদিকে আসছে কেন? চোখ অনেক লাল হয়ে আছে, মনে হচ্ছে অনেক রেগে আছে। আমি কি জানি। নীলা এসে কোনো কথা না বলেই মীরার চুলের মুঠি ধরল। আপু, আপু কি হয়েছে? লাগছে ঝাড়ু। নীল কোথায়? ওরে 3 দিন থেকে পাচ্ছি না। ফোন করলে বন্ধ বলছে। কলেজ আসছে না। কি করেছিস বল?
আমি কিছু করি নাই। লাগছে ছাড়ো। ওদের এমন কাণ্ড থেকে পুরো কলেজে সবাই জমা হয়ে গেছে। রূপ আর মিম এসে অনেক কষ্ট করে নীলাকে ছাড়িয়ে নিল। মীরা তো ব্যথায় কেঁদে দিয়েছে। নীলের যদি কিছু হয় তাহলে তোকে খুন করে ফেলবো। আমি সত্যি কিছু করিনি, ওরে তো আমিও খুঁজছি। এই তোরা ছাড়, রোহিত কোথায় আছে? মনে হয় ও কিছু করেছে। রোহিত অবস্থা খারাপ দেখে সরে গেল। নীলা, তোর কি হয়েছে? তোর এমন অবস্থা কেন? নীলা কিছু বলল না, ওখান থেকে চলে এলো। তারপর একটা গাছের নিচে এসে বসলো। রূপা মিমও আসলো। ক্যান্টিনে চল, কিছু খাবি? গত রাত থেকে তো কিচ্ছু খাসনি। না, খেতে ইচ্ছে করছে না। চল, তুই না খেলে তো অসুস্থ হয়ে পড়বি, আর অসুস্থ হয়ে পড়লে নীলকে কেমন করে খুঁজবি? চল খাবি। নীলা, রূপা, মিম ক্যান্টিনে আসলো। নীলও ওর মায়ের টেনশনে অফিসের কাজের চাপে ভুলে গেছে নীল, রূপা, মিমের কথা। তারপর রাতে ভাইয়া, তোমার বন্ধুদের মানে নীলা আপু, মিম আপু, রূপা আপুকে বলেছো যে মায়ের অপারেশন হয়েছে? ব্যস্ততার মাঝে ভুলেই গেছি, ওদের জানানো দরকার। কিন্তু ফোন তো নেই যে ফোন করব। ওদের তো বাড়ি চেনে না। ওদের তো বাড়ি চেনো, তাই না? ওখানে গিয়ে দেখা করো। তা করলে হয়, পরে একটা সময় বলে দিব। আলহামদুলিল্লাহ ভালো মা। কখন ঘুম থেকে উঠলে? এইভাবে আরো 2টা দিন চলে গেল। নীলাও প্রায় পাগল হয়েছে। রাতে নীলা, খেয়ে নে। খেতে ইচ্ছে করছে না। না খেলে শক্তি হবে কেমন করে? আর শক্তি না হলে নীলকে খুঁজবি কেমন করে? নীলার আব্বা আম্মু ওর রুমে এলো, এসে বলল, নীলা, তোর কি হয়েছে? তোর এমন অবস্থা কেন? কিছু না, তোমরা আমার খবর নিয়ে কি করবে? আমি কি তোমাদের কেউ হই? তোমরা যেতে পারো। নীলার আব্বা আম্মু নীলার কথা শুনে মাথা নিচু করে নিল। চোখের কোণে তাদের পানি জমা হলো। নীলা, মা বাবার সাথে এমন করে কথা বলতে হয় না। তো কিভাবে বলবো? আমাদের ভুল হয়েছে রে মা, আমাদের ক্ষমা করে দে। এটা কেমন ভুল বলো তো তোমরা? নীলা বিছানা থেকে উঠে এসে ওর বাবা মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। জানো, যখন দেখতাম কেউ তার ছেলে মেয়েদের আদর করতে, তখন তা দেখে খুব কষ্ট হতো। একটু পরে সবাই চোখ মুছলো। তোর এমন অবস্থা কেন? ঠিক মতো খাওয়া দাওয়া করিস না, কেমন শুকিয়ে গেছিস, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। নীলা আবার কান্না শুরু করলো। কি হয়েছে বল? নীলা কাঁদতে কাঁদতে প্রথম দিন থেকে আজ পর্যন্ত যা কিছু হয়েছে সব বলল। কি হয়েছে বল? কাঁদিস না, আমিও লোক লাগিয়ে ছেলেটাকে খুঁজবো। ছেলেটার ছবি আছে? না, কখনো পিক তোলা হয়নি। আপা। নীলার আম্মু নীলাকে খাইয়ে দিতে লাগলো। নীলা চুপচাপ খেয়ে নিল। নীলার আজ অনেক খুশি হওয়ার কথা, কিন্তু খুশি হতে পারছে না নীলের কারণে। নীলা শুয়ে পড়ল, আর নীলার আম্মু হাত বলিয়ে দিতে লাগলো। নীলা কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ল। মা হাত বুলিয়ে দিচ্ছে বলে কথা, এতে তো স্বর্গীয় সুখ মিশে আছে। অথচ নীলা এই কয়েকদিন অনেক চেষ্টা করেও ঘুমাতে পারেনি। পরের দিন সকালে আজ সবাই একসাথে খাবার খেলে এর আগেও খেয়েছে, কিন্তু তাদের আনন্দ ছিল না। আজ নীলাকে ওর মা খাইয়ে দিয়েছে। নীলা আজ অনেক আনন্দিত, সে সবচেয়ে বেশি খুশি। ওর মুখের কোনো মুচকি হাসি, কিন্তু যখন নীলের কথা মনে পড়লো তখন সেই জগৎ জোড়ানো হাসিটা বিলীন হয়ে গেল। খাওয়া দাওয়া শেষ করে নীলা ও তার মা একসাথে কলেজে এলো, আর নীলার আব্বু অফিসে। নীলা গাড়ি থেকে নেমে রূপাদের কাছে গেল। কি ব্যাপার, আজ আন্টির সাথে এলেছে? নীলা আগামীকাল রাতেই সবকিছু বলল। যাক, তাহলে ঠিক হয়ে গেছে, আমরাও অনেক খুশি। নীলের খোঁজ পেয়েছিস? না, হঠাৎ করে গেলে কোথায়? কিছুক্ষণ পর নীলার আম্মু নীলার আব্বুকে একটা পিক মেসেজ করলো। তারপর নীলার আব্বু নীলার আব্বুকে ফোন দিল। হ্যাঁ বল। নীলার আব্বু ছবিটা দেখে বলল, এই ছেলেটা নীলাকে অফিসে পাঠাও, বলো যে ওর জন্য সারপ্রাইজ আছে। আরে এই ছেলে তো আমার অফিসে কিছুদিন আগে জয়েন করলো। দাঁড়াও, আমি নীলাকে ফোন করে অফিসে ডাকছি। ফোন কেটে দিল। তারপর নীলাকে নীলার আব্বু ফোন দিল। হ্যাঁ আব্বু, বলো। একটু অফিসে আইতো রে মা। কেন, তোমার কিছু হয়েছে কি? হ্যাঁ রে মা, একটা সমস্যা হয়েছে, তুই না হলে সমাধান হবে না। আচ্ছা ঠিক আছে, আসছি। ফোন কেটে দিল। নীলার মন
নীলার মন খারাপ। হয়তো ভেবেছিল নীলকে পেয়েছে তাই ফোন দিয়েছে, কিন্তু না। কি রে, কি হয়েছে? আব্বু তার অফিসে ডাকলো। কেন? জানি না, তবে বলল কি একটা সমস্যা হয়েছে, আমি না হলে নাকি সমাধান হবে না। আচ্ছা তুই তাহলে যা, আর আমরা ক্লাসে যাই। নীলা কলেজ থেকে বের হয়ে একটা ট্যাক্সি নিয়ে তারপর অফিসে চলে এলো। অফিসে আসা এইবার দিয়ে নীলার মোট 2 বার হলো। ভিতরে গেল, সোজা আব্বুর কেবিনে চলে গেল। আব্বু কি বলবা বলো? নীলার আব্বু নীলের কথা শুনে নীলার দিকে তাকালো। এখানে চুপ করে বসে থাক বলছি। আচ্ছা। নীল ওর আব্বুর সামনে, মানে সামনের চেয়ারে বসে পড়লো। একটা ছেলের সাথে তোর বিয়ে ঠিক করছি, আমি চাই তুই তার সাথে দেখা কর। কি বলো? আমি এই বিয়ে করতে পারবো না, আর ছেলেটাকে দেখতে চাই। এমন করিস না। তুমি জানো আমি নীলকে ভালোবাসি, আমি ওকে ছাড়া কাউকে বিয়ে করব না। নীলকে তো খুঁজে পাসনি, আর পাবি কিনা সেটাও জানিস না, আর সে তোকে ভালোবাসে কিনা সেটাও জানিস না। না পেলে সারা জীবন কুমারী হয়ে থেকে যাব, কিন্তু অন্য কাউকে বিয়ে করব না। নীলের জায়গায় অন্য কাউকে বসাতে পারবো না, আর ভালোবাসতে পারবো না। কি পাগলামি শুরু করলি? ছেলেটাকে তো দেখ। আমি দেখব না, আমি গেলাম। দাঁড়া, আমি একটু বাড়ি থেকে আসছি, তারপর তুই চলে যা। নীলাকে আর কোনো কথা বলতে না দিয়ে নীলার আব্বু বাইরে চলে এলো। এসেই নীলের কাছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনি আসলেন কেন? আমাকে ডাকলেই পারতেন। এমনি আসলাম। আচ্ছা, তোমার সাথে কিছু কথা আছে, তুমি আমার কেবিনে গিয়ে বসো। আমি একটু পরে যাচ্ছি, ওইখানে আমার মেয়েও আছে। জি স্যার। নীলার আব্বু চলে গেল চারদিকটা ঘুরে দেখতে, আর নীল ওর বসের কেবিনে গেল। ভেতর আসতে পারি? জি আসেন। নীল ভেতরে গেল। নীল দাঁড়িয়ে আছে, নীলা ওর দিকে তাকাচ্ছে না। সে ভাবছে যে অন্য কেউ। সে তো আর জানে না এটা নীল। নীলও দেখছে না। নীলা নীলকে দেখলে কেমন রিয়াক্ট করবে সেটার উপর আলা জানে। বস যে কোথায় গেল আল্লাহ জানেন। দূর, ভালো লাগে না। আব্বু যে কোথায় গেল? একটু পর ম্যাম চেয়ারে কি বসতে পারি? পা ব্যথা করতে শুরু করেছে। নীলার কণ্ঠে শুনে চমকে উঠলো, আর সাথে সাথে নীলের দিকে তাকালো। নীলা, আপনি? নীলা কোনো কথা না বলে উঠে নীলকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো, আর গালে কপালে চুমু দিতে লাগলো। নীল ভেবাচাকা খেয়ে গেল। কি হচ্ছে বুঝতে পারছে না। যখন বুঝতে পারলো তখন নীল নীলাকে ছাড়িয়ে নিল। নীলা কাঁদছে। আরে আপনি কি এগুলো কি করছেন, আর কাঁদছেন কেন? নীলা কোনো কথা বলছে না, শুধু কেঁদে যাচ্ছে। বলেন কাঁদছেন কেন? আর আপনার এমন অবস্থা কেন? অনেক শুকিয়ে গেছেন, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। খাওয়া দাওয়া করেন না নাকি? নীলা মাথা নিচু করে কেঁদে যাচ্ছে। এবার নীলা বলল, নীল, আমি তোমাকে ভালোবাসি সেই প্রথম দিন থেকেই, কিন্তু বলতে পারি নাই। তোমার জন্য এমন অবস্থা হয়েছে। তোমাকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। আই লাভ ইউ নীল। নীলা আবার নীলকে জড়িয়ে ধরল। নীল কি বলবে কি করবে বুঝতে পারছে না। নীল নীলাকে ছাড়িয়ে নিল, তারপর ওকে একটা চেয়ারে বসিয়ে দিল, আর বলল, দেখুন, আপনি কোথায় আর আমি কোথায়। আপনার পরিবারের সদস্যরা কখনো মেনে নেবে না। আর আপনি অনেক বড় লোক, বাবার মেয়ে, আর আমি কি সেটা ভালো করে জানেন। নতুন করে বলা লাগবে না। তবে হ্যাঁ, এখন একটা চাকরি পেয়েছি, তবে বেতন মাত্র 15,000 টাকা। আমাদের কোনো রকম চলবে। আমি আপনাকে কখনো খুশি রাখতে পারবো না। তার থেকে ভালো আপনি আপনার মতো ভালো কাউকে দেখে বিয়ে করে নেবেন, যে আপনাকে অনেক খুশি রাখতে পারবে। আর সব থেকে বড় বিষয়, আপনি আমার থেকে বয়সে বড়। সমাজ বিষয়টা মেনে নিবে না। আমাকে তুমি সুখী রাখতে পারবে, অন্য কেউ না। আর সমাজের কথা বলছো? আচ্ছা বলো, তোমরা যদি কখনো না খেয়ে থেকেছো, তখন কি সমাজ তোমাদের দেখতে আসছে? কখনো খাবার এনে খেতে দিয়েছে? নীল চুপ। কি করে বলবে তাদের কতদিন না খেয়ে পার করতে হয়েছে? সে নিজেও জানে না। তখন কেউ তাদের খাবার জন্য বলে নাই। আমাদের সমাজটা এমনি, যদি তুমি না খেয়ে থাকো তাহলে তোমাকেও কেউ খোঁজ নিতে আসবে না খেয়েছো কিনা। যদি তুমি অভাবের তাড়নায় একটা চুরি করো
তখন তোমাকে নিয়ে সমালোচনার শেষ থাকবে না। দেখবে না তুমি কি জন্য এই কাজটা করেছো। যদি না খেতে পেরে মারা যাও তখন তোমাকে দেখতে আসবে আর বলবে লোকটা না খেতে পেরে মারা গেল। চুপ যে। এটা হয় না, আপনার সাথে আমার চাই না। তোমাকে একদিন বলেছি যে তোমাকে এই সাহায্য করার জন্য তোমার কাছ থেকে কিছু নিব। বলেছিলাম। তাহলে আজ দাও। কি? তোমার ভালোবাসা। তখনই নীলার আব্বু প্রবেশ করলো। নীল বাবা, আমার পাগলে মেয়েটা সত্যি তোমাকে অনেক ভালোবাসে। আমি ওর কষ্ট দেখেছি। প্লিজ বাবা, আমার মেয়েটাকে ফিরিয়ে দিও না। নীল কি করবে বুঝতে পারছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। কি হলো বাবা, চুপ যে? আমি রাজি। রাজি বলার সাথে সাথে নীলা নীলকে জড়িয়ে ধরলো। নীলার আব্বু মুচকে এসে চলে গেল। আরে কি করছেন স্যার আছে, ছাড়েন। না ছাড়বো না, আমাকে অনেক কষ্ট দিয়েছো। আর আব্বু চলে গেছে। ও এখন চলো, আজ সারা দিন ঘুরবো। না, কাজ আছে। আর মায়ের হার্ট অপারেশন হয়েছে। কি? কবে? 2 দিন আগে। আন্টি এখন কোথায় আছে? হাসপাতালে। টাকা পেলে কোথায়? আগে ছাড়েন, কেমন জানি লাগছে। কেমন? আর ছাড়বো না, এভাবে বুকে মাথা রেখে দাঁড়িয়ে থাকবো। স্যার, আর বলো টাকা কোথায় পেয়েছো? আপনি জেনে কি করবেন? আপনি বলছো কেন? তাহলে কি বলবো? নাম ধরে ডাকবে আর তুমি বলবা। হ্যাঁ স্যার, আর বলো টাকা কোথায় পেয়েছো? এই অফিসের ম্যানেজার আমার সম্পর্কে ভাই হয়। ওনার সাথে সম্পর্কটা ভালো, তাই ওর কাছ থেকে 1 লাখ টাকা ধার নিয়েছি। ও, এখন চলো, আম্মুর সাথে দেখা করতে যাব। আমি এখন কলেজে যেতে পারবো না, অফিসে কাজ আছে। কলেজ যাবার কথা কখন বললাম? তাহলে? হাসপাতালে আমার হবু শাশুড়িকে দেখতে। জি স্যার, এখন চলেন। কিন্তু এখন তো কাজ আছে। অফিসের বসকে? আপনার বাবা। তাহলে আর আবার আপনি? কিন্তু? কোনো কিন্তু না, এখন আমার সাথে যাবা ব্যাস। নীলা আর নীল কেবিন থেকে বের হয়ে গেল। নীলার আব্বু বাইরে নেই, সব কিছু দেখে বেড়াচ্ছে। এখন তো হাত ছাড়ো, আমার লজ্জা করছে। আমি মেয়ে হয়ে লজ্জা করছে না, আর তুমি ছেলে হয়ে লজ্জা করছে? ওই যে বস আসছে। তো বসের সামনে এভাবে ধরে থাকবা? আমি কিন্তু জড়িয়ে ধরবো। এই না, ছাড়ো প্লিজ। নীলা হাত ছেড়ে দিল। নীলার আব্বু এলো। আব্বু, ম্যানেজার সাহেবকে 1 লাখ টাকা দিয়ে দাও তো। কেন? নীল তো ম্যানেজার সাহেবের কাছ থেকে 1 লক্ষ টাকা ধার নিয়েছে আমার শাশুড়ির অপারেশনের জন্য। নীল, তোমার মায়ের অপারেশন হয়েছে কবে? জি স্যার, 2 দিন আগে। আমাকে জানাওনি কেন? দেখতে যেতাম। আসলে স্যার। দাঁড়াও, আমি তোমাদের সাথে যাব আর তোমাদের বিয়ের কথা পাকা করে আসবো। নীল একটু লজ্জা পেল। নীলা অনেক খুশি হলো যে তার ভালোবাসার মানুষটিকে জীবন সঙ্গী হিসেবে পাবে। কিছুক্ষণ পর সবাই হাসপাতালে আসলো। তারপর নীলার আব্বু নীলের মায়ের সাথে কথা বলে ওদের বিয়ের কথা পাকা করলো। কত তারিখ জানেন? না থাক, বলে আবার আপনারা চলে আসবেন। ওদের বিয়ে ঠিক করা হলো সামনের বছরেই।